গ্রিসের নামটা সবার আগে চলে আসে। এখন গ্রিসের নামটা সব আমার ছেলেরে কোলে নিয়ে ঘুরবো। পারবা? আহ মুশকিল। আমরা একটা কাজ করি, আমি এখানে একটু হ্যাঁ, জুলফিকার ভাই কথা বন্ধ করেন, জুলফিকার ভাই। একটু বন্ধ করে দেই কথাটা, আমি নিজেই বন্ধ করি, তারপরে আমি আবার ফিরে আসবো না, নাহলে একটু মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আমরা ওই যে যেটা বলছিলাম, গ্রিকের নামটা যখন বা গ্রিসের নামটা যখন আসে বা যে কোনো সভ্যতার নামটা যখন আসে, তখন অবধারিতভাবে গ্রিসের নামটা চলে আসে। গ্রিসের নামটা চলে আসে এই কারণে, যে গ্রিস একটা দেশ হিসেবে আসে, যে গ্রিস একটা বিশাল একটা দেশ, বা পৃথিবীর একটা বৈচিত্র্যময় দেশ। এইটা যত না ইম্পর্টেন্ট, যত না ইনফ্লুয়েন্সিয়াল, তার থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হলো গ্রিস যুগে যুগে এমন কিছু জ্ঞানী গুণীজনকে আহ, তৈরি করেছে, যারা আসলে যাদেরকে আলোচনা করা সারা পৃথিবীর সভ্যতা বা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দুটাকে বোঝা খুব মুশকিল। আমরা যেমন প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের নামগুলো দর্শনের ক্ষেত্রে চলে আসে, বা ইতিহাসের ক্ষেত্রে হেরোডিটাসের নাম চলে আসে, বা আহ, বা ওই যে সেনাপতি হিসেবে আলেকজান্ডারের নাম চলে আসে। হ্যাঁ, আম, আহ, মানে সাহিত্যের ক্ষেত্রে মহাকবি হুমারের নাম চলে আসে, জ্যামিতির ক্ষেত্রে পিথাগোরাসের নাম চলে আসে। এই যে এই বিষয়গুলো যখন আসতেছে, তখন আসলে ভাবনার কিছু নাই যে বিশ্বে সবচাইতে আহ মানে সাহিত্য, শিল্প, গণতন্ত্র, বিজ্ঞান চর্চার একটা দর্শন, রাজনীতি বা গণতন্ত্রের যে চর্চার কথা আমরা বলি, এই গ্রিসই হচ্ছে যে এর একটা একেবারে কেন্দ্রবিন্দু। এই জন্য গ্রিসকে বলা হচ্ছে যে প্রায় পৃথিবীর হয়তো সভ্যতার একটা 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 জনন কেন্দ্র। এটা একটা, হ্যাঁ, এক। সুতরাং পাশ্চাত্যের যে কোনো সভ্যতার যখনই আমরা আলোচনা করে যাই, তখনই গ্রিসের নাম অবধারিতভাবে চলে আসতেছে। এবং গ্রিসকেই বলা হয় যে আধুনিক গণতন্ত্রের জন্মস্থান, কারণ গণতন্ত্রের যে চর্চাটা সেখানে এটা বিকশিত হয়েছে। এক, দুই হচ্ছে গ্রিসের আরেকটা পরিচিতি আছে। আপনারা যদি গ্রিসকে একটা দেশ হিসেবে এখন কল্পনা করেন, দেখবেন যে গ্রিস খুব বড় একটা দেশ না, কিন্তু একটা একটা এমন একটা দেশ, যে দেশটা আসলে সত্যিকার অর্থে বিভিন্ন দ্বীপপুঞ্জ বা দ্বীপপুঞ্জের একটা সমাধি, এবং একটা সমুদ্র কেন্দ্রিক একটা সভ্যতা, এবং পাহাড় পর্বতে তারা আবিষ্ট একটা 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 রাষ্ট্র ব্যবস্থা বা একটা ভৌগোলিক পরিক্রমা, যেখানে যেখানে আহ, মানে এই যে এই যে এই যে ভৌগোলিক বৈচিত্র্যটা, এটা একটা এটা 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 একটা মানে আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গ্রীষ্মে হচ্ছে যে পাহাড় পর্বতের দ্বারা নানান ভাবে আচ্ছন্ন, সুতরাং এইগুলা থেকে আসলে কমিউনিকেট করা তখনকার দিনে খুব কঠিন। সুতরাং যেটা আসলে হয়েছে, সেটা হচ্ছে এই পর্বত শৃঙ্খলতার কারণে বা এইগুলার কারণে, মানে মানে অঞ্চল ভিত্তিক এগুলা বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক, বসবাসের জন্য একটা জায়গায়, কৃষির জন্য আলাদা কিছু জায়গা তৈরি হয়েছে। এই যে অঞ্চল ভিত্তিক একটা আহ, আহ, বিচ্ছিন্নতা মানুষদের মধ্যে, তখনকার মানুষদের মধ্যে, বিভিন্ন উপত্যকার মানুষদের মধ্যে একটা চলে গেছে। বা এই যে ধরেন, যেমন বলছি যে যেহেতু তারা মানে পর্বত বা পাহাড় পর্বত দ্বারা বিভাজিত, সুতরাং তারা নিজেরাও তাদের আহ নিজেরাও বিভিন্নভাবে বিভাজিত হয়েছে। এই বিভাজনটা আসলে তৈরি হয়েছে, এবং এই বিভাজনটার একটা গুরুত্বপূর্ণ দিক আছে। এই বিভাজনটা আসলে তাদের মধ্যে একটা কেন্দ্রবিন্দু তৈরি করছে তাদের নিজেদের মধ্যে। সেইটাই নামই হচ্ছে আহ তাদের নিজস্ব আঞ্চলিকতার মাধ্যম দিয়ে তারা আসলে যেটা তৈরি করেছে, সেটা খুবই ইম্পর্টেন্ট পৃথিবীতে। সেটা হচ্ছে নগররাষ্ট্র, এই যে সিটি স্টেট। অর্থাৎ গ্রিক সভ্যতা, আপনি যে একটা দ্বীপপুঞ্জ, বিভিন্ন দ্বীপপুঞ্জের মধ্যে যেভাবে বিভাজিত, এবং সেই বিভাজনটা তাদের মধ্যে বিভিন্ন অঞ্চল বা আঞ্চলিক কেন্দ্রবিন্দু তৈরি করেছে, নানান রকম অঞ্চল তৈরি করেছে। হ্যাঁ, এবং এই অঞ্চলগুলা আসলে এই অঞ্চলগুলার মধ্যেই একটা নাগরিক কেন্দ্র তৈরি হয়েছে। এবং এই নাগরিক কেন্দ্রগুলাকে, যেটাকে আমরা আজকের দিনে বলি পলিস বা সিটি স্টেট, অর্থাৎ
গ্রিকে কিছু সিটি স্টেট তৈরি হয়েছে। সুতরাং গ্রিসের সভ্যতার মূল বৈশিষ্ট্য হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা। সুতরাং আমরা এই জন্য আলোচনা শুরু আগে আমরা বলছিলাম যে এত বিস্তৃত ব্যাখ্যা করার সুযোগ বা সময় বা প্রয়োজন আমাদের কাছে নাই, বরং আমরা শুধুমাত্র এটা দেখার চেষ্টা করব যে গ্রিস আসলে একটা নগর ভিত্তিক সভ্যতা, সিটি স্টেট। এখন বিখ্যাত বিখ্যাত কিছু নগরের জন্ম গ্রিক দিয়েছে, এবং এই প্রত্যেকটা নগরের বৈশিষ্ট্যগুলাই গ্রিসের একটা সিগনিফিকেন্ট আলোচনার জায়গা। যেমন যদি আমরা সেই ক্ষেত্রে গ্রিসের অনেকগুলো নগর রাষ্ট্রের কথা আমরা সরাসরি জানি, যেমন আমরা স্পার্টার কথা জানি, আমরা আমরা জানি অ্যাথেন্সের কথা। হ্যাঁ, আমরা এই যে নগরাষ্ট্রগুলো এক একটা বৈচিত্র্যময়, অ্যাথেন্স, স্পার্টা, করিন্থ, হ্যাঁ, তারপরে ধরেন থিবস। হ্যাঁ, এই যে এই নগরাষ্ট্রগুলা এক একটা নগরাষ্ট্রের বৈশিষ্ট্য বা কেন্দ্রে বিন্দু এক এক রকম। সুতরাং গ্রিসের সভ্যতাকে আপনাকে ধরতে গেলে আসলে গ্রিসের নগরাষ্ট্রগুলো দেখতে হবে। এই নগরাষ্ট্রগুলো প্রত্যেকটাই তার স্বাধীন এবং স্বশাসিত, এবং এটা সাধারণত একটা শহর এবং শহরের আশপাশের বিভিন্ন গ্রাম এবং ল্যান্ড বেসড নাগরিক কেন্দ্রগুলো দ্বারা গঠিত। এইটাকে আসলে গ্রিক ভাষায় বলা হচ্ছে পলিস। আমরা ইংরেজিতে বলি সিটি স্টেট। যেমন হংকং বলেন, সিঙ্গাপুর বলেন, এই দেশগুলো যেমন নগর কেন্দ্রিক, গ্রিসে তৎক্ষণিক সময়ে তার ভৌগোলিক অবস্থানের জন্য গ্রিক একত্রীভূত হতে পারে নাই। একত্রীভূত হতে পারে নাই, কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র নগরে সে বিভক্ত হয়ে গেছে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র নগরগুলো নিয়েই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছে। এবং গ্রিসের সভ্যতার মূলই হচ্ছে এই নগর রাষ্ট্র কেন্দ্রিক সভ্যতা, এক। দ্বিতীয় হচ্ছে গ্রিসের সভ্যতাকে অনেক সময় হেলেনীয় সভ্যতাও বলা হয়, হেলেনিক সভ্যতা। যদিও আপনাদের বইয়ে বলা আছে হেলেনিক শব্দটা যে একটা আহ 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 আহ, এটা এই জন্য বলা হচ্ছে যে একটা গ্রিসের একজন পূর্বপুরুষ আহ যার নাম হেলেন, এবং আহ তার নাম অনুসারে একটা গ্রিক মিথোলজি বা গ্রিস পৌরাণিক কাহিনীতে হেলেন একজন ইম্পর্টেন্ট, তার তার এনসিস্টর, তিনি একজন পুরুষ। কিন্তু আমরা যদি হেলেন অফ ট্রয় জানি, তিনি আবার ভিন্ন। হ্যাঁ, কিন্তু এই হেলেনের যে পৌরাণিক পৌরাণিক যে ভূমিকা, সেটার দ্বারা গ্রিকরা নিজেদেরকে হেলেনিক বলতেও ভাবে অনেক ক্ষেত্রে। সুতরাং আপনার আমরা হয়তো হেলেন অফ ট্রয় শুনেছি, এটা শুনেছি, যার দ্বারা যে ইতিহাসে একটা বিখ্যাত নারী হেলেন অফ ট্রয়, সেটাও আমরা জানি, সেটা ঠিক আছে। কিন্তু গ্রিকরা নিজেদেরকে আসলে তার তার পৌরাণিক রাজা হেলেনের মাধ্যম দিয়ে নিজেদেরকে পরিচিত করতেও তারা ভালোবাসে। সুতরাং আহ তার এই কানেকশনটা, হেলেনের সাথে এই কানেকশনটাকেও এই যে একটা গুরুত্বপূর্ণ কানেকশন হিসেবে তারা খেয়াল করে, এবং এইভাবে তারা নিজেদেরকে পরিচয় দিতে পছন্দ করে। গ্রিকের আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা কিছুটা বলে আমরা গ্রিক সভ্যতার নগর সভ্যতা গুলা দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে, একটু আগে যেমন বললাম যে গ্রিক প্রথমত হচ্ছে ভৌগোলিক অবস্থানের জন্য সে নগর কেন্দ্রিক একটা সভ্যতা সে তৈরি করেছে। দুই হচ্ছে তার যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, সেগুলার একটা আলাদা বৈশিষ্ট্য সে প্রস্তুত করেছে। যেমন এক একটা নগর রাষ্ট্র এক এক ভাবে পরিচালিত হচ্ছে, এটা সত্য। কোথাও কোথাও গণতন্ত্র, কোথাও রাজতন্ত্র, কোথাও অলিগার্ক বা আহ, আহ, বা 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 অভিজাত শ্রেণীর বা রাষ্ট্র এলিট শ্রেণীর একটা শাসন, এরকম ব্যবস্থাও আছে। অর্থাৎ এইগুলাও মাথার মধ্যে নিতে হবে যে এক একটা নগর রাষ্ট্রের এক এক ধরনের বৈশিষ্ট্য আছে। অ্যাথেন্সের একরকম, আর তারপরে ধরেন ওই যে যেমন স্পার্টার কথা বলছি, স্পার্টা হয়তো আরেক রকম। এই প্রত্যেকটা নগর রাষ্ট্র তার নিজস্ব বৈশিষ্ট্যগুলো দ্বারা পরিচালিত হচ্ছে। এই নগর রাষ্ট্রগুলো যেমন অ্যাথেন্স সরাসরি গণতন্ত্রের সাথে বা শিল্প দর্শন এগুলোর সাথে একেবারে স্পটলি কানেক্টেড। এই জন্য অ্যারিস্টটল, হোমার বা প্ল্যাটু, এই যে তাদের সাথে অ্যাথেন্সটা যাচ্ছে। যখন আপনি স্পার্টার কথা বলছি, তখন স্পার্টা আবার আরেক রকম। স্পার্টার মূল হচ্ছে যে তারা হচ্ছে যে সামরিক শক্তি দ্বারা বেশি পরিচালিত, যেমন সামরিক বাহিনী বা মিলিটারি, কঠোর শৃঙ্খলাবোধ, এই জিনিসগুলো স্পার্টার পরিচিতিটা আবার এটার দ্বারা বেশি। আবার কারিন্থর কথা যখন আমরা বলছি,
তখন বাণিজ্য বা এই সমস্ত বিষয়গুলোর সাথে আসে। থিপসের কথা যখন বলা হচ্ছে তখন সেটা কূটনীতিক, সামরিক এই জিনিসগুলো। আমরা আসলে স্পার্টা এবং অ্যাথেন্সের কথাই বেশি বলবো, আবার এই দুটার উপরই আমরা ফোকাস করার চেষ্টা করব। আমরা যদি পরীক্ষায় যদি প্রশ্নও আসে যে গ্রিক নগরাষ্ট্র, এটা একটু ব্যাখ্যা করুন, তখন আপনি আসলে অ্যাথেন্স এবং স্পার্টার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো একটু বললেই হবে। আর তেমন কিছু করা নেই। অর্থাৎ গ্রিক হচ্ছে একটা কম্বিনেশন অফ, গ্রিক সভ্যতাটা হচ্ছে কম্বিনেশন অফ সেভারাল সিটি স্টেট, ছোট ছোট রাষ্ট্র, যেগুলো প্রত্যেকটা নগর কেন্দ্রিক এবং আলাদা আলাদা শাসন ব্যবস্থা দ্বারা সে পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে যে মূল বিষয়। কিন্তু এই নগর রাষ্ট্রগুলো একটা আরেকটার আবার গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী, বিভিন্ন সময় তারা যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করছে, কিন্তু আবার তারা বিভিন্ন উৎসবে তারা আবার একত্রিত হচ্ছে। হ্যাঁ, যেমন আজকে পৃথিবীতে আমরা অলিম্পিকের কথা জানি, এই অলিম্পিকটা কিন্তু ওই প্রাচীন সময়ে ওই গ্রিস সভ্যতারই তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এই অলিম্পিক বা বিভিন্ন সময় ধর্মীয় উৎসবগুলোর ক্ষেত্রে তারা একত্রিত হচ্ছে, আবার তারা যুদ্ধ লিপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে একতাও আছে, আবার তাদের মধ্যে কম্পিটিশনও আছে, কনফ্লিক্টও আছে, সবই ঠিক আছে। কিন্তু সর্বোপরি হচ্ছে তারা প্রত্যেকটাই স্বাধীন, প্রত্যেকটাই আত্মনির্ভরশীল, প্রত্যেকটা সাংস্কৃতিক বা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা আলাদা একটা ক্ষেত্র তৈরি করেছে, বিশেষ করে অ্যাথেন্স। আবার স্পার্টা আবার অন্যরকম, স্পার্টা হচ্ছে মোর অফ সামরিক শক্তি, এই জিনিসগুলোর দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে। এবং তাদের নিজস্ব এই নগরাষ্ট্রগুলোর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে যে এগুলা স্বাধীন বলেছি, তাদের নিজস্ব অর্থনীতি পরিচালিত করছে। হ্যাঁ, এবং কিছু কিছু নগররাষ্ট্র সরাসরি জনগণের সাথে গুরুত্বপূর্ণ ভাবে কানেক্টেড, যেমন অ্যাথেন্স। বারবার হতো এই কথাটাই বলেছি যে গ্রিককে বলা হচ্ছে যে গণতন্ত্রের পুরোধা। এটার কারণটাই হচ্ছে যে অ্যাথেন্সে এই ব্যবস্থাটা প্রথম চালু হয়েছে, যেখানে নাগরিকরা নাগরিকরা সরাসরি অংশগ্রহণ করছে বিভিন্ন রকম রাজনৈতিক কার্যক্রমে। এই হচ্ছে যে মোটামুটি এই এই একটু আগে যেমন আমরা বলছি যে নগর রাষ্ট্রগুলো আসলে তৈরির পিছনে একটাই কারণ, যে নগর রাষ্ট্রগুলো যেহেতু বিভিন্ন উঁচু জায়গার মধ্যে বা পর্বত এগুলোর দ্বারা বিভাজিত ছিল, সুতরাং এই একটা বিষয়বস্তু তাদের মধ্যে কাজ করেছে, যার ফলে তারা নানান ভাবে পরিচালিত হচ্ছে। এখন সেই আলোকে নগর রাষ্ট্রের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখার চেষ্টা করব, অন্য সবকিছু বাদ দিয়ে। আমরা যদি আপনাদের বইয়ের দিকে আমরা সরাসরি যাই, তো আমরা এটা হচ্ছে যে মোট একটু আগে যেটা বললাম, আহ গ্রিক সভ্যতা, তাকে আবার হেলেনিক সভ্যতাও বলা যেতে পারে, সেক্ষেত্রেও কোনো সুবিধা নাই। যদিও এখানে বলা হয়েছে তাদের মহিষী রমণী হেলেনের নাম অনুসারে, এটা হয়তো কিছুটা ভুল। এটা হয়েছে, এটা আসলে তাদের হেলেনিক রাজার নামে তাদের পরিচয়, কিং হেলেনের নামে, নট মহিষী রমণী। এটা একটু ভুল ভাবে আছে আর কি। অর্থাৎ তারা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র, স্পার্টা, অ্যাথেন্স, মেডিসন, এগুলো সব, কারিন্থ, আরো কয়েকটা বলেছি, তাই তো? এই প্রত্যেকটাই হচ্ছে আহ তারা বিপরীতমুখী, আবার কিন্তু তারা জ্ঞান বিজ্ঞান শিক্ষায় মারাত্মক রকম ইনফ্লুয়েন্সিয়াল। এটা হচ্ছে যে গ্রিকের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, এই সভ্যতাকে আসলে আহ খ্রিস্টপূর্ব 1900 থেকে খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীর এটা একটা ধারা, আর একটা হচ্ছে 1200 থেকে খ্রিস্টপূর্ব 800 পর্যন্ত আরেকটা ধারা। মোটামুটি এরকম আর কি খ্রিস্টপূর্বাব্দের আহ সংস্কৃতি এটা। এগুলা একটা বিষয়। আমরা সরাসরি এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা সরাসরি নগরাষ্ট্রগুলোর একটু বৈশিষ্ট্য থেকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, বরং আমরা সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এখানে বলা হয়েছে যে কেন আহ গ্রিকরা আসলে নিজেরা নগর রাষ্ট্রে বসবাস করতে চাইতো। এটা ওই যে যেমন বললাম, ভৌগোলিক কারণে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এখন আমরা সরাসরি যাই এই জায়গাটায়, গ্রিসের নগরাষ্ট্র এবং তার বৈশিষ্ট্যগুলো কি। আমি একটু আগে আবারও বলছি যে গ্রিসের নগরগুলোই ছিল তার সভ্যতার মূল, এবং এই নাগরিক কেন্দ্রিক একটা সংস্কৃতি তারা ওই সময় তৈরি করেছে। এটা ভাবলে আজকের দিনে অবশ্য একটা মানে খুব সারপ্রাইজড হতে হবে, বা আমরা বিস্মিত হব যে ওই সময় তারা কিভাবে নগর কেন্দ্রিক একটা সংস্কৃতি তারা গড়ে তুলতে পেরেছিল। হ্যাঁ, তো এটা সত্য যে এই গ্রিসের নগর রাষ্ট্রগুলোর সাথে আধুনিক নগর রাষ্ট্রের তেমন কোনো সংস্পর্শ বা দেখি না, কারণ আধুনিক নগর রাষ্ট্রগুলো তো অনেক বিস্তৃত, বিশাল। হ্যাঁ, কিন্তু সেই অনুসারে গ্রিসের নগর রাষ্ট্রগুলো ছিল আয়তনে খুবই ছোট, জনসংখ্যা অনুসারেও তারা খুব ক্ষুদ্র ক্ষুদ্র, এবং বিভিন্ন পাহাড়ি অঞ্চল দ্বারা তারা বিচ্ছিন্ন। কিন্তু
তারা এই নগরাষ্ট্রের অধিবাসীরা তাদের নিজেরাই একটা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ থাকার চেষ্টা করতো। তাদের একটা সাংস্কৃতিক বিকাশ তারা তৈরি করেছিল। হ্যাঁ, এবং নগরাষ্ট্রগুলো যেসব ব্যক্তি অংশগ্রহণ তাদের তাদেরকে তারা একই সমাজরূপে গ্রহণ করতো, তো তাদের নিজেদের মধ্যে একটা বন্ধন বা বৈশিষ্ট্য তারা তৈরি করতে পেরেছিল, প্রত্যেকটা নগরাষ্ট্র এক এক ভাবে। এই নগরাষ্ট্রগুলোর আবার একটা কেন্দ্রস্থল থাকতো, এবং যেখানে নাগরিকরা এসে সমবেত হতো। যেমন গ্রিকের সভ্যতার যদি আপনি দেখেন, যে বড় বড় আহ, আহ, বড় বড় স্থাপনাগুলো দেখেন, স্টেডিয়াম বা এই জাতীয় স্থাপনাগুলো এখনো কিছুটা দেখা যায়, যেখানে নাগরিক কেন্দ্রের মধ্যে এসে জনগণ দেখতো যে হয়তো কোনো খেলা, হয়তো কোনো ধর্মীয় উৎসব বা অলিম্পিক, এই সমস্ত কিছু ওই নগরাষ্ট্র মানুষরা এই যে এই যে যেমন আমরা ওই যে গুল একটা আছে, এটা গ্রিকের সভ্যতার মধ্যে আছে যে স্টেডিয়াম কেন্দ্রিক। হ্যাঁ, এরকম তবে তাদের এই নাগরিকরা বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ ছিল। এবং গ্রিকে দাস প্রথা প্রচলিত ছিল এবং সমাজ বিবর্জিতও ছিল, এটাও সত্য। রাষ্ট্র সরকার এগুলা এগুলার মধ্যে একটা যুগপৎ সম্পর্কও ছিল। হ্যাঁ, রাষ্ট্র, গির্জা এবং সরকার, রাষ্ট্র ব্যবস্থা এগুলোর সাথে মোটামুটি ধর্মীয়, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনগুলো তারা একতাবদ্ধ করতে পেরেছিল। এটাও একটা বিশিষ্ট। আর একটা হচ্ছে তাদের মধ্যে তারা নিজেরা তারা নগর রাষ্ট্রের এই বৈশিষ্ট্যের আরেকটা দিক ছিল যে তারা ভিন্ন ভিন্ন নগর রাষ্ট্রে বসবাস করলেও তারা তাদের ঐক্য এবং অখণ্ডতা সম্পর্কে সচেতন ছিল, এবং তারা মনে করতো যে তারা একই হয়তো জেনেটিক ব্রিডিং বহন করছে, তারা ভাষা সংস্কৃতির দিকে এক এবং অভিন্ন, এরকম তারা কিছুটা ভাবতেন। তো এইভাবেই তারা, এবং তারা একটু আগে যেমন বললাম যে তারা নিজেদের কালচার সংস্কৃতি সব বিকশিত করেছে, এবং নগরাষ্ট্রের মধ্যে যদি সংঘাত ছিল না, এটা হয়তো বা ওইভাবে না, সংঘাত তাদের মধ্যে ছিল, এবং সংঘাতের সঙ্গে সঙ্গে তারা আবার একত্রিত হতো বিভিন্নভাবে। এই নগরাষ্ট্রগুলো হচ্ছে এই গ্রীষ্মের মূল। এই নগরাষ্ট্রগুলোর মধ্যে দুইটা জিনিস আপনাদেরকে বা একটু চিন্তার মধ্যে রাখতে হবে বা আমাদের একটু ভাবতে হবে। একটা হচ্ছে যে স্পার্টার বৈশিষ্ট্যগুলা কি। এই যে এই স্পার্টা, স্পার্টা একটা অ্যাথেন্স একটা, একটু আগে যেমন বলেছেন যে স্পার্টা মোর অফ একটা মিলিটারি মিলিটারি সেন্ট্রিক, অর্থাৎ স্পার্টার শাসন ব্যবস্থার মধ্যে মিলিটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হিসেবে কাজ করেছে। এই জন্য স্পার্টাকে আমরা চিন্তা করতে পারি যে মোর অফ এমন একটা নগর রাষ্ট্র যেখানে সামরিক শক্তি, কঠোর শৃঙ্খলা, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অ্যাথেন্সের ক্ষেত্রে উল্টোটা। অ্যাথেন্সের ক্ষেত্রে গণতন্ত্র, দর্শন, শিক্ষার কেন্দ্র, ওই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং স্পার্টার বৈশিষ্ট্যগুলো যখন আমরা দেখছি, আমরা তখন খেয়াল করছি যে স্পার্টা আসলে, যেহেতু আহ, এটা একটা এমন একটা নগর রাষ্ট্র যেখানে নিয়মতান্ত্রিকতার একটা শিক্ষা জনগণকে সে দিচ্ছে, এবং এই জন্য তারা একটা দুর্ধর্ষ যোদ্ধা, এটাও সত্য। সুতরাং এই স্পার্টিয়ানদের মধ্যে আসলে যেটা ছিল সেটা হচ্ছে যে তারা মোর অফ যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে তারা নিজেদের মধ্যে একটা কঠোর শৃঙ্খলাবদ্ধতা বা নিয়ম কেন্দ্রিকতা, এটা তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে সবসময়। সুতরাং তারা তার সবসময় বাইরের আক্রমণ বা বিদ্রোহ হবে এটা সবসময় আশঙ্কা করত, এবং প্রজাদের উপর তাদের এই শাসন তাকে প্রতিষ্ঠিত করতে চেত, এবং তারা একটা দুর্ধর্ষ, অপ্রতিদ্বন্দ্বী সামরিক জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হয়েছিল। সুতরাং তাদের নানান সামাজিক কাঠামোতে এরকম কঠোর শৃঙ্খলাবদ্ধতা, হ্যাঁ, রক্ষণশীলতা, আহ এই সমস্ত জিনিসগুলো, এবং বাইরের আক্রমণ সবসময় আসতে পারে, এই জন্য তারা একটা নিয়মতান্ত্রিক রাজ ব্যবস্থা তারা নিজেদের মধ্যে চালিত করেছিল, অর্থাৎ তারা মিলিটারি কেন্দ্রিক সমস্ত কিছু তারা করত। এটা এটা ছিল স্পার্টিয়ানদের বৈশিষ্ট্য। আর আরো কিছু বৈশিষ্ট্য আছে স্পার্টিয়ানদের ক্ষেত্রে। তারা একটা শাসনতন্ত্র প্রয়োজন তৈরি করেছে, এবং এই শাসনতন্ত্রের মধ্যে তাদের নিজস্ব সংবিধান বা তাদের রাজ ক্ষমতা এবং বিভিন্ন মানুষের প্রতিনিধিত্ব, কাউন্সিল, সরকার ব্যবস্থা, এই যে দেখেন গণতন্ত্রের এই বৈশিষ্ট্যগুলো কিছু না কিছু ভাবে তারা সব, আজকের দিনে গণতন্ত্রের আসলে শুরুটা ওইখান থেকে হয়েছে। হ্যাঁ, এই যে এখানে যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবেন একজন রাজার পরিবর্তে স্পার্টার রাজ ক্ষমতার পরিবার ভিন্ন থেকে নানান রকম
লোকদের একটা অংশগ্রহণ, ওই যে গণতন্ত্রের কথা যদি বলি অ্যাসেম্বলি, এ সমস্ত কিছু কিন্তু স্পার্টিয়ানরা তৈরি করেছে। অর্থাৎ এই যে জনপ্রতিনিধিত্ব যদি যেটাকে বলা হয় বা অভিজাততন্ত্রের প্রতিনিধি যেভাবেই বলা হোক না কেন, স্পার্টানরা আসলে সেটা তৈরি করতে পেরেছে। একটা অ্যাসেম্বলি, মন্ত্রিসভা বা সংবিধান এবং সংসদ এই জাতীয় বিষয়গুলো তারা তৈরি করতে পেরেছে। সুতরাং তাদের রাজনৈতিক ব্যবস্থাটাও খুব ইউনিক ছিল। তারা একটা নিজস্ব সংবিধান, নিজস্ব সরকার গঠন পদ্ধতি, এবং আ বিভিন্ন অভিজাতরা এই যে রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ করছে, তাদের একটা মন্ত্রী সিস্টেম, মন্ত্রিসভা, ঠিক আছে? সামরিকতন্ত্র এই প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে আম আ কিন্তু এই অভিজাততন্ত্রের নিঃসন্দেহে একটা বিরাট বৈশিষ্ট্য ছিল। তারা অভিজাতরাই আসলে এই কাজগুলো বেশি করতেন। সুতরাং শাসন ব্যবস্থার ক্ষেত্রেও একটা বিষয় আ আ আ খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে স্পার্টিয়ানদের কি সামাজিকভাবে আ শ্রেণীবিন্যস্ত ছিল। হ্যাঁ, এটাও সত্য যে স্পার্টা আসলে নানান শ্রমিকের আম আ মানে সামাজিক স্তরবিন্যাস ছিল। সর্বনিম্নে ছিলেন ভূমিদাসরা, তারা কৃষিকাজ করত। তাদের তেমন কোনো রাজনৈতিক অধিকার এরকম কিছু ছিল না। এবং মধ্যবিত্ত স্তরে যারা আছে তারা হচ্ছে ব্যবসায়িক শ্রেণী। কিছুটা রাজনৈতিক আ অধিকার তাদের ছিল, খুব বেশি না হলেও আ এরকম একটা ছিল। কিন্তু সমাজের উচ্চ স্তরে অবস্থান করত তারা হচ্ছে যে আ অভিজাতরা। এই অভিজাতরা সংখ্যা যদিও কম, কিন্তু অভিজাতরা সরাসরি রাষ্ট্রীয় ক্রিয়াকলাপ। একটু আগে যেমন আমরা বললাম যে তাদের অ্যারিস্টোক্রেসির দ্বারা যে তাদের সংবিধান বা মন্ত্রিসভা বা ধরেন আ এই যে আইনসভায় যারা অংশগ্রহণ করতেন তারা সবাই অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণীর সংখ্যাটাই কম। আ তারা আ সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতায় তারা অংশগ্রহণ করত। এবং তারা বিভিন্ন রকম আম যে ব্যবস্থাটা সেটা হচ্ছে যে তারা সরকার আর এবং রাষ্ট্র ক্ষমতার মধ্যে তাদের একটা প্রতিনিধিত্বশীল ভূমিকা আছে। এটা একটা বিষয়, বস্তু। আরো ছিল হচ্ছে স্পার্টানরা বিশ্বাস করত যে শিশুদেরকে সুশৃঙ্খল এবং শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যেহেতু তারা কিছুটা যোদ্ধা শ্রেণীর, সুতরাং শিক্ষা ব্যবস্থার দিকেও তারা কিছুটা নজর দিয়েছে। তবে শিক্ষা ব্যবস্থাটা মোর অফ একটু আ একটু ল্যাবোরাস, একটু মিলিটারি সেন্ট্রিক, হ্যাঁ? অর্থাৎ তারা আ চি তারা চাইতেন যে যেহেতু তারা মিলিটারি সুতরাং তারা চাইতেন যে তারা একটা বলিষ্ঠ নৈতিক চরিত্রের অধিকারী হবে তাদের সন্তানরা এবং এইজন্য তারা তাদের শিশুদেরকে সুশৃঙ্খল এবং শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যা করার দরকার তারা সেটাই করত। এবং শারীরিক শিক্ষার একটা বিশাল ভূমিকা ছিল তখনকার সময়ে। কারণ সেটা তাদের সন্তানদেরকে তারা ইনফিউজ করার চেষ্টা করতেন ইন এ সেন্স যাতে করে তারা ভবিষ্যতে একটা আ একটা আদর্শ সৈনিক হিসেবে তারা গড়ে তুলতে পারে। সুতরাং আজকে ওই যে আমরা বলি ক্যাডেট কলেজ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এটা সেটা। এগুলা স্পার্টানরা তৈরি করেছেন। তারা তারা আম শিশুরা একটা নির্দিষ্ট সময়ে রাষ্ট্রকে কিভাবে পাহারা দিবে, রাষ্ট্রকে কিভাবে নিরাপত্তা কাজ করবে, হ্যাঁ? বিদ্রোহী ভূমিদাসদের গতি প্রকৃতি তারা কিভাবে রক্ষা করবে, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলার ক্ষেত্রে তারা যথেষ্ট সচেতন ছিলেন এবং শিশুদেরকে তারা সেইভাবেই গ্রহণ করার চেষ্টা করতেন। এবং শিশুদেরকে সামরিক শিক্ষার জন্য নিয়ে যেতে হতো। একটা বয়সের পরে। যেটা বলা হচ্ছে যে ৭ বছর বয়স হইলেই মোটামুটি শিশুদেরকে সামরিক শিক্ষার জন্য রাষ্ট্রের কাছে প্রেরণ করতে হইতো বা তখনকার দিনে সেটাই ছিল এবং কঠোর শারীরিক চর্চার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম এবং সুশৃঙ্খলতা সেটা আ অ দেওয়ার চেষ্টা করত। কিন্তু নারীদেরকে আসলে সেইভাবে তারা বিকশিত করতে দেয় নাই। নারীদেরকে তারা একদিকে রাখতেই পছন্দ করতেন। আ কিন্তু শিশুদের ক্ষেত্রে তাদের একটা আ এবং যুবকদেরকে একটা পূর্ণাঙ্গ নাগরিক মর্যাদাও দিতেন একটা বয়সের পরে যাতে করে তারা একটা সুশৃঙ্খল পারিবারিক জীবন বহন করতে পারে আ এবং সত্যিকার অর্থে তারা আ সমাজ ব্যবস্থায় বা অভিজাত সম্প্রদায়ের সদস্য হিসেবে আইনসভায় ইস্যুগুলোতে তারা ভূমিকা রাখতে পারেন। সুতরাং লাস্টে যেটা বলা হচ্ছে যে স্পার্টানদের এই যে শিক্ষা, এই শিক্ষার মূল উদ্দেশ্যটাই ছিল রাষ্ট্রের জন্য সৈনিক তৈরি করা। সুতরাং সৈনিকদের জন্য
পারে কিছু শিল্প বাণিজ্যের আর সুযোগ ছিল, কিন্তু স্পার্টানরা আসলে ওই দিকটা থেকে বেশি উম, বেশি ছিল। তারা আসলে সামরিক শক্তিগুলা যাতে কিভাবে বিকশিত করা যায় সেটা। সুতরাং তাদের যে মোর অফ হচ্ছে যে তাদের সামরিক ব্যবস্থাটাই বেশি ফোকাসড। এই জন্য বলা হচ্ছে যে স্পার্টানদের ক্ষেত্রে সামরিক শক্তি ও শৃঙ্খলাটাই আদর্শ, এবং এইভাবেই তারা পরিচালিত হচ্ছে। কিন্তু অ্যাথেন্সের ক্ষেত্রে আবার ভিন্ন। অ্যাথেন্সের ক্ষেত্রে গণতন্ত্র এবং জ্ঞানের জন্য অ্যাথেন্স বিখ্যাত। হ্যাঁ, কিন্তু স্পার্টানরা আসলে যে মোর অফ মানে সামরিক। সুতরাং আমরা যেটা দেখার চেষ্টা করছি যে গ্রিসের বিভিন্ন নগর-রাষ্ট্র আছে। নগর-রাষ্ট্রের মধ্যে প্রধান দুটো নগর-রাষ্ট্র হচ্ছে, একটা হচ্ছে স্পার্টা, আরটা হচ্ছে অ্যাথেন্স। তো স্পার্টার ক্ষেত্রে আমরা দেখছি যেটা স্পার্টা মোর অফ একটা কঠোর নিয়মবর্তিতা, কঠোর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন সেইভাবে তা জনগণকে সে বিকশিত করছে, এবং শক্তিশালী একটা নাগরিক সে তৈরি করার চেষ্টা করছে। এবং এই মানুষদের মধ্যে একটা শ্রেণী বৈষম্যও ছিল, এবং অভিজাত শ্রেণীরাই রাষ্ট্র, সরকার বা মিলিটারি লিডার এই হিসেবেই তারা তৈরি হচ্ছে, এবং এইভাবেই শিশুদেরকে তৈরি করা হচ্ছে। যদিও আহ তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়তো আহ কিছুটা মুদ্রার ব্যবস্থা এটা সেটা থাকা সত্ত্বেও আহ তারা আসলে ওই দিকের তুলনায় মোর অফ তাদের নিজস্ব নগরকে কিভাবে তারা শৃঙ্খলাবদ্ধ রাখবে, এবং নগরের স্বাধীনতা তারা কিভাবে মেনটেন করবে, সেই জিনিসটা তাদের উপর বেশি প্রতিষ্ঠিত ছিল। এজন্যই তাদের ক্ষেত্রে সামরিক শক্তি এবং শৃঙ্খলা এই দুইটা বিষয় বেশি চলে আসবে। অন্যদিকে আমরা যদি অ্যাথেন্সের ক্ষেত্রে খেয়াল করি, অ্যাথেন্সের ক্ষেত্রে যে যে একটু আগে বললাম যে আহ, আহ, এই যে অ্যাথেন্স সিটি স্টেটটা, এটা মোর অফ যেটা আসছে আহ, সেটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে বা শিক্ষা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আহ, সেইটার বিকাশ হচ্ছে। তো অ্যাথেন্সের ইতিহাসটা মোর অফ যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাথেন্স যে নগরাষ্ট্রটা গড়ে উঠেছে সেটাও ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জাতির দ্বারা তৈরি হয়েছে। এটাও সত্য। মোটামুটি আহ প্রত্যেকটা জাতি তার একটা নিজস্ব পরিষদ তৈরি করেছে, এবং তাদের নাগরিকরাও কয়েক ভাগে বিভক্ত ছিল। এবং এই নাগরিকদের যে বৈশিষ্ট্যগুলো তার আমরা দেখতে পারি, এটা হচ্ছে যে আহ প্রথম কথা হচ্ছে যে অ্যাথেন্স আসলে একটা গণতন্ত্রের ভিত্তিভূমি, এবং নাগরিকদের ক্ষেত্রে পুরুষ যারা যারা পুরুষ তারা এই সরাসরি রাষ্ট্র পরিচালনায় বেশি অংশগ্রহণ করছেন। এক। দুই হচ্ছে এবং সেখানেও নারী দাস বা অন্যান্যদের তেমন কোনো ভূমিকা নাই, বরং পুরুষদেরই সরাসরি ভূমিকা আইন প্রণয়ন, বিচার, সিদ্ধান্ত গ্রহণে। নাগরিকদেরই সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে পুরুষ কেন্দ্রিকতা। অর্থাৎ শাসন ব্যবস্থা যদিও আমরা বলছি গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে শুধু পুরুষ নাগরিকরাই সেটার মধ্যে অংশগ্রহণ করতে পারছেন। এক। দুই হচ্ছে আহ এই যে নারী দাস, তাদের কোনো সামাজিক অংশগ্রহণ নাই, সেটা একটা বিষয়। বিদেশিরাও কোনো ধরনের সামাজিক ব্যবসা বাণিজ্য করতে পারলেও কোনো রকম সামাজিক বা রাজনৈতিক অধিকার তারা পাচ্ছেন না। হ্যাঁ, এবং আহ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনি অ্যাথেন্সের কথা বলছেন, তখন অ্যাথেন্সকে শুধু গণতন্ত্রের চর্চা এটার জন্যই আমরা বলবো তা না, বরং অ্যাথেন্সের আরো কিছু সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য আছে। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাথেন্স হচ্ছে জ্ঞান চর্চার কেন্দ্র। অ্যাথেন্স হচ্ছে দর্শন চর্চার কেন্দ্র। এখানেই জন্ম হয়েছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। ঠিক আছে, আমরা বিখ্যাত বিখ্যাত ট্র্যাজেডি এবং কমেডি নাটকের কথা শুনেছি, যেমন সফোক্লিস, হ্যাঁ, ইউরোপেডিস, হ্যাঁ, এগুলো একটা বিষয়। তারপরে ধরেন অ্যাথেন্স একটা বিখ্যাত স্থাপত্য শৈল এবং ভাস্কর্য, এগুলাতে তার আর একটা বিষয়। আপনি যখন পৃথিবীতে দেখেন নানান রকম ভাস্কর্যের কথা, ক্লাসিক্যাল সমস্ত ভাস্কর্যগুলো সব অ্যাথেন্স থেকে বিকশিত হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টে একবার একজন গ্রিক পৌরাণিক দেবীর একটা মূর্তি স্থাপিত করা হয়েছিল, হ্যাঁ, এবং সেটাকে নিয়ে অনেক হাঙ্গামা বা অনেক মতবিদ আমাদের দেশে তৈরি হয়েছিল। এগুলো সব আসলে গ্রিক দেব দেবতার মাধ্যম দিয়ে এসছে। এবং গ্রিকরা, আমরা যদিও এটা বলি নাই, গ্রিকরা কিন্তু আহ
গ্রিকদের এই নগরাষ্ট্রগুলো হলেও তাদের কিন্তু ধর্ম এবং দেবদেবীর যে বিশ্বাসটা ছিল সেখানেও কিন্তু কিছুটা চিন্তা করার আছে। গ্রিকরাও কিন্তু বিচিত্র রকম দেবতার অনুসারী ছিলেন এবং তারা প্রচন্ড রকম দেবতা দেবতার শক্তির দ্বারা আচ্ছন্ন ছিলেন এবং তাদের প্রধান দেবতা ছিলেন জিউস। হ্যাঁ, তিনি ছিলেন আকাশের দেবতা। এরকম আরো অনেক দেবতার দ্বারা তারা পরিচালিত হয়েছেন। সুতরাং গ্রিকরা বিশ্বাস করত দেবদেবীরা একটা পর্বতের উঁচায় বসবাস করছেন এবং সেখান থেকে তারা তাদের আহ, আহ, তাদের দিকে খেয়াল রাখছেন, তাদের প্রায়শ্চিত মানে তারা কি করছেন এই জিনিসগুলো। সুতরাং ধর্মেও তাদের একটা বিশাল ভূমিকা আছে এবং সাহিত্য সংস্কৃতি এগুলা তো গ্রিকদের একটা আমরা বড় বড় মহাকাব্যের কথা শুনেছি, ইলিয়াড, অডিসি। হ্যাঁ, সমস্ত কিছু এই যে এই, গ্রিক সভ্যতার একটা বিকাশ। তারপরে ধরেন আরো অনেক কিছু বিখ্যাত বিখ্যাত কিছু যুদ্ধ ট্রয় নগরীর সাথে। হ্যাঁ, যেমন ট্রয় নগরীর সাথে যেমন একটা বিশ্বাস, যেমন ক্লিওপেট্রা। হ্যাঁ, এরকম নানান রকম ভাবে গ্রিকদের একটা বিকাশ। হাওবার আমরা যেটা বলছিলাম যে অ্যাথেন্সের বৈশিষ্ট্যটা হচ্ছে একটু ভিন্ন। অ্যাথেন্সটা হচ্ছে যে মোর অফ যে আম, রাজনীতিক রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের চর্চাটা তারা বেশি বিকশিত করছে। এক, তাদের সামরিক শক্তিটা তারা হয়তো স্পার্টাদের মতো সেই রকম না, কিন্তু তাদের কিছু নৌ সামরিক শক্তি ছিল, এটাও সত্য। এবং স্পার্টাদের সঙ্গে একসময় তাদের দীর্ঘ সময় তাদের যুদ্ধ হয়েছে, এটাও সত্য। কিন্তু আম, তার সর্বকিছু ছাপিয়ে তারা আসলে যেটা দেখতে চান সেটা হচ্ছে যে তারা কি আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে অ্যাথেন্সের ক্ষেত্রে যে এই সিটি স্টেট গুলো, যে অ্যাথেন্স যে সিটি স্টেটের যে বিকাশ, সেই বিকাশটা হচ্ছে সিগনিফিকেন্টলি হচ্ছে আহ, গণতন্ত্রের একটা পুরোধা, গণতন্ত্রের একটা শক্তি অ্যাথেন্স আমাদেরকে দিয়েছে যে কিভাবে বিশ্বে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ করা যায়। হ্যাঁ, অভিজাতদের ভূমিকা আছে সবই সত্য, কিন্তু তারপরেও মানুষের যে অংশগ্রহণ, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং নাগরিকত্ব তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে তৈরি করছে, যাতে করে ছোটবেলা থেকে, যেমন স্পার্টিয়ানরা যেমন দেখেছে ছোটবেলা থেকে সে সামরিক শিক্ষায় তাকে বিকশিত হইতে হবে, কিন্তু অ্যাথেন্সের ক্ষেত্রে সেটা আবার ভিন্ন। অ্যাথেন্সের ক্ষেত্রে ছোট ছোট ছেলেদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে পড়াশোনা, সঙ্গীত, কাব্য, দর্শন এগুলাতে বেশি পারদর্শী করা হচ্ছে, তাদেরকে স্কুলের নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, বা আদর্শ নাগরিক তৈরি করার পিছনে যা যা করা দরকার অ্যাথেন্স সেটা করছে। হ্যাঁ, অর্থাৎ মানুষের মধ্যে যুক্তি নির্ভর চর্চা বা এবং সুস্থ সুস্থ চিন্তার মাধ্যম দিয়ে যাতে সমাজ ব্যবস্থা বিকশিত করা যায়, এভাবে কিন্তু তারা অ্যাথেন্সের বাচ্চাদেরকে তারা বিকশিত করছে। এবং অবশ্যই যদিও এখানে গণতন্ত্র ছিল, কিন্তু কিছু কিছু মানুষ ছিল যেমন দাস, ফর এক্সাম্পল, ইভেন নারীরা, তাদের তেমন কোনো অধিকার ছিল না, বিশেষ করে সুতরাং গ্রিক আসলে একটা গোল্ডেন এজ ফর ডেমোক্রেসি। সরি, অ্যাথেন্স অ্যাথেন্স হচ্ছে অ্যাথেন্সকে বলা যেতে পারে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী। অ্যাথেন্সকে বলা যেতে পারে ইউরোপের সোনালী যুগ, অ্যাথেন্সের অগ্ররাষ্ট্রের যে যুগ। এটাকে বলা যেতে পারে অ্যাথেন্সকে বলা যেতে পারে শিল্প, স্থাপত্য, নাটক, সাহিত্য, বিজ্ঞান, দর্শনের সব জায়গার একটা কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এই হচ্ছে যে মোটামুটি আমরা এই দুটা শাসন ব্যবস্থাকে যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে এইভাবেই দেখতে হবে যে একটা হচ্ছে যে মোর অফ সামরিক ক্ষেত্রে তার কিভাবে বিকাশ হয়েছে, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে মোর অফ গণতান্ত্রিক চর্চাগুলোর মাধ্যমে কিভাবে বিকশিত হয়েছে। এই দুইটা জিনিস আমরা এই ক্ষেত্রে এটাকে বোঝার চেষ্টা করব এই দুই ভাবে। এই এই দুইটাই আমাদের ক্ষেত্রে বেশি, কারণ গ্রিকের এই আলোচনা এত বিস্তৃত, বা আপনি গ্রিকের যদি সাহিত্যের ক্ষেত্রেই আমরা চিন্তা করার চেষ্টা করি, তাহলে আমাদের পাগল হয়ে যেতে হবে। ইলিয়াস, ওডিসি, কত কিছু আছে। হ্যাঁ, আবার দেবদেবীদের কথা আমরা সবাই জানি, অনেক সিগনিফিকেন্ট দেবদেবী এখানে আছে। হ্যাঁ, আহ, যুদ্ধের দেবী নেমেসিস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের দেবী। হ্যাঁ, আরো কত দেবদেবী আছে।
আফ্রোদিতি নামে একজন বিখ্যাত দেবী আছেন, যে তাকে বলছে যে সুদর্শন দেবী, হ্যাঁ, সুন্দরের দেবী, প্রেমের দেবী। এরকম ভাবে নানান রকম দেব দেবীদের দ্বারাও কিন্তু তারা তাদের তাদের সাথে তাদের আহ, আহ, একটা মানে ওই বিশ্বাস তাদের কাছে রয়েছে। তবে গ্রিকের একটা বিষয় হচ্ছে, গ্রিকের যদি পরিবার কেন্দ্রকে আমরা চিন্তা করি, সেখানে হচ্ছে পুরুষের একটা বিশাল প্রাধান্য আছে। পুরুষ, পুত্র, এদের এটা একটা পিতাই পরিবারের প্রধান, এবং আম, এবং প্রবল প্রতাপশালী, বা পুরুষরা প্রবল প্রতাপশালী। এক মানে মেয়েদের আসলে অধিকারটা খুব বেশি না। হ্যাঁ, মোট কথা হচ্ছে যে নগরকে কেন্দ্র করেই তাদের যাবতীয় কার্যক্রম। হ্যাঁ, এবং এবং নিজেদেরকে রক্ষা করার জন্য, নগরকে রক্ষা করার জন্য তারা যা করা দরকার তারা তাই করছে। বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য আস্তে আস্তে তারা সেই জিনিসগুলো করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা সত্য যে গ্রিকরা সামাজিকভাবে শ্রেণী বিন্যস্ত। যাই থাকুক, গ্রিকরা সবচেয়ে বড় বৈশিষ্ট্যটাই হচ্ছে যে তারা আসলে গণতন্ত্রকে আমাদের সামনে নিয়ে আসতে পেরেছেন। হ্যাঁ, এবং গণতন্ত্রের কে যখন নিয়ে আসছেন, তখন তারা বিভিন্ন মানুষের অংশগ্রহণকে নিয়ে আসতে পারে, গণপরিষদকে সামনে নিয়ে আসতে পেরেছেন, জনগণের ভোটাধিকার অধিকারকে তারা সামনে নিয়ে আসতে পেরেছেন। এরকম নানান ভাবে তারা সভ্যতাকে একটা সিগনিফিকেন্ট ওয়েতে বিকশিত করেছেন। এই হচ্ছে যে মোটামুটি আমরা খুব শর্টলি এই দিকে, কারণ আমি মনে করি যে এখানে যদি আলোচনায় আসতে হয়, আহ, তাহলে গ্রিকের এই বিষয়গুলোই আমাদের আলোচনায় আসতে হবে, এবং অন্যান্য সমস্ত কিছু ছাপিয়ে আমরা শুধু ওই নগর রাষ্ট্রগুলোর বৈশিষ্ট্যগুলো একটু বোঝার চেষ্টা করব। আরো অনেক কিছু বলার আছে গ্রিকদের সম্পর্কে, বিজ্ঞান, প্রযুক্তি, ঠিক আছে, শিক্ষা, আহ, এবং সাহিত্যের কথা অলরেডি আমি বলেছি। নানান রকম ভাবে গ্রিসদের আহ, আহ, গ্রিসদের ভূমিকা, হ্যাঁ, যেমন আহ, যদি বলেন, একটু আগে বলেছেন ওই যে আমরা অনেক সময় আজকে বলি যে অমুক একাডেমি, এই একাডেমি শব্দটাও কিন্তু গ্রিক থেকে এসছে। একাডেমি মানে হচ্ছে যেখানে হচ্ছে যে জ্ঞানের চর্চা হচ্ছে। লাইসিয়াম, অনেক জায়গায় বলে লাইসিয়াম মানে গুরুগৃহ, যেখানে আহ, নাগরিক তৈরি তৈরি করা হয়, ফর এক্সাম্পল। তো এরকম এখানে আসলে মূল কথা হচ্ছে যে, বিশেষ করে অ্যাথেন্সের ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে যে পূর্ণাঙ্গ নাগরিক তৈরি করার জন্য। সে জ্ঞান, শিক্ষা, আদর্শ, সে নৈতিকতা, দর্শন, এগুলোতে সেটে, যাতে সে মোটামুটি একটা আহ যুগপৎ একটা ধারণা নিতে পারে। এটা ছিল তাদের একটা বড় বৈশিষ্ট্য। এই আর কি। আমরা এই ক্ষেত্রে এখানে একটু শেষ করতে চাই। ও, আরেকটা জিনিস এখানে আমরা একটু বলতে হবে, আহ, বিশেষ করে অলিম্পিকের কথা। আমরা জানি যে অলিম্পিক হচ্ছে, কিন্তু গ্রীষ্মেই প্রথম অলিম্পিক গেমসটা হয়েছে, যে খ্রিস্টপূর্ব 776 খ্রিস্টাব্দে। এবং এই অলিম্পিকটার মধ্যে আজকে দেখি অলিম্পিক পৃথিবীতে সবচেয়ে যে বড় স্টেজ গেম, এই অলিম্পিক প্রথম গ্রীষ্মেই হয়েছে। এবং অলিম্পিয়ায় সেটা অনুষ্ঠিত হয়েছে, অলিম্পিয়া যায় অলিম্পিয়ায়, সেখান থেকে এই অলিম্পিকটা এসছে। এবং এখানে শুধু পুরুষরাই অংশগ্রহণ করতো, এবং নারীদের কোনো অংশগ্রহণ ছিল না। এটা একটা বিষয়। এবং গ্রিসের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, গ্রিসের একজন বিখ্যাত সামরিক সামরিক লিডার আলেকজান্ডার দ্য গ্রেট, তার কথাও আমরা জানি। এবং তিনি পুরা বিশ্ব, বিশেষ করে পারস্য, মিশর, ভারত, বিভিন্ন জায়গায় তার সাম্রাজ্যকে তিনি বিকশিত করেছিলেন। হ্যাঁ, মিশরে চলে গেছেন, বিভিন্ন জায়গায়। সুতরাং আসলে এই যে বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়েছেন, বা তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছেন, এতে আসলে যেটা হয়েছে, গ্রিক গ্রিক সংস্কৃতি বা ভাষাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এটাও একটা বিষয়। হ্যাঁ, এইভাবেই আসলে গ্রিক নগররাষ্ট্রগুলো আহ বিকশিত হয়েছে, বা গ্রিক বিকশিত হয়েছে। এই আর কি। আমি আজকে আমরা এই পর্যন্ত থাকবো, অর্থাৎ আমরা এটাই বলার চেষ্টা করব, সেটা হচ্ছে, সরি, আমি তো অনেক কিছু এখানে হয়তো বলি নাই, তাহলে আমরা এথেন্স এবং স্পার্টা, এই দুইটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। বা তাও যদি আমি আরেকটা ছোট্ট নোট আপনাদেরকে দিব, যে নোটটা দিয়ে আপনারা
হয়তো এই দুইটা সম্পর্কে যদি কোনো শর্ট নোট আসে, যেমন গ্রিক নগর রাষ্ট্র সম্পর্কে বা ব্রডও যদি আসে, তাহলে আপনাদেরকে এই স্পার্টা এবং অ্যাথেন্স এদের সম্পর্কে একটু ধারণা দিতে হবে। তাইলেই হচ্ছে গ্রিক, কারণ গ্রিকের সভ্যতার একটু আগে যেমন বলেছি এত বিস্তৃত, আমরা হয়তো সবকিছু আমাদের জানার দরকার নেই। আমরা শুধুমাত্র এই নগররাষ্ট্রগুলো কিভাবে কাজ করেছে, একটা হচ্ছে গণতন্ত্রের সাথে রিলেট করা, অ্যাথেন্স শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে রিলেট করে, আর স্পার্টার ক্ষেত্রে আমরা বলবো কিভাবে জনগণকে সামরিক শক্তিতে বিকশিত করা যায়, সেটার এইটার কেন্দ্রবিন্দু বা এটা ওইটার ফোকাস। এই ফোকাসের আলোকেই আমরা এই দুইটা সিটিকে একটু বোঝার চেষ্টা করব। এই হচ্ছে যে আহ, মূল বৈশিষ্ট্য। আমি এখন এটা একটু খুলে আপনাদের সাথে এখন একটু ফিরে আসি। জানি না আজকে আহ, দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। এই আর কি আহ, আজকের আলোচনায় আমরা এই দুটো জিনিসই একটু বোঝার চেষ্টা করব অন্য দিক। আচ্ছা, আহ এই আর কি এখন আপনাদের সাথে আমরা, আপনারা এখন আপনারা এখন চাইলে কথা বলতে পারেন। আমি একটু ওপেন করে দিয়েছি, একটু আগে অবশ্য একটু বন্ধ করে দিয়েছিলাম বিকজ একটু শব্দ আসছিল, কিন্তু এখন আমি খুলে দিয়েছি। আমরা এখন এটা নিয়ে একটু কথা বলতে পারি। ঠিক আছে, আমরা আসসালামু আলাইকুম স্যার। আমি জুলফিকারের নাম বলছি স্যার। আপনাকে তো অনেকদিন দেখি না ক্লাসে, ওইখানে তো জানো নাই, গত কয়েকটা ক্লাসে তো দেখি নাই মনে হয়। স্যার, গত শুক্রবার ক্যাম্পাসে যেতে আমার 2 ঘন্টা লেট হয়েছে, যার জন্য আমি সকাল 8টার আপনার ক্লাসে জয়েন করতে পারিনি স্যার। আমি আসলে ও, খুব লস ও, হয়েছে আমার খুব। না 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 না, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা বলেন প্লিজ। আহ, স্যার, ওই যে ওয়ার্ল্ড সিভিলাইজেশন, মানে আসলে বলা যায় সিভিলাইজেশন স্যার একটা, আসলে কি বলা যায়, এটা ইভলিউশনারি একটা ইভেন্ট। মানে হয়তোবা মানুষের রিভলিউশন হয়েছে না বিশ্বাস করলেও স্যার আমি বিশ্বাস করি যে সভ্যতার রিভলিউশন বা মানে বিবর্তন হচ্ছে। তো স্যার, আমরা যে রোমান সভ্যতা, গ্রিক সভ্যতার ইতিহাসগুলো পাই, কিন্তু স্যার ওই যে ধর্মগ্রন্থগুলো, পুরাণ বাইবেল গুলোতে স্যার আমরা হুম অনেক ঐতিহাসিক সভ্যতার কথা পাই, যেমন আদ, সামুদ, তারপরে হুম হুম। রাখিমের। এই জিনিসগুলো স্যার কেন আসলে ওয়ার্ল্ড সিভিলাইজেশনের পাঠ্যপুস্তকগুলোতে আসে না স্যার? একটু যদি সংক্ষেপে বলতেন স্যার। এটা জরুরি না, তারপরে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি। না এখন দেখেন, আমাদের একটা একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে আহ, আমরা সভ্যতার ক্ষেত্রে আসলে প্রথমে যেটা এসছে, ডেফিনেটলি এটা এসছে যে সেটা হচ্ছে যে আসলে যে কোনো ইতিহাস রচনার ক্ষেত্রে যারা ইতিহাস আগে রচনা করেছেন, ডেফিনেটলি আসলে সেখানে এক ধরনের মিলিটারি ইনফ্লুয়েন্স সবসময় ছিল, বা রাজার কার্যক্রম, রাজার রাজার ভূমিকা, সেটা যখন যেখানে ক্ষেত্রে আপনি দেখেন, আপনি যদি মুঘল সাম্রাজ্যের কথাই ভাবেন, আপনি যখন মুঘল সাম্রাজ্যের কথা চিন্তা করছেন আসলে কি ভাবছেন? যে এই যে মুঘল বড় বড় সম্রাটের কথা ভাবছেন, তাদের কার্যক্রমের কথা ভাবছেন, তাই না? এখন আসলে যেটা হয়েছে সেটা, আমরা এই সভ্যতাগুলোকেই ঐতিহাসিকরা পিক করেছেন এই জন্যই প্রথমত, যে এইগুলার প্রত্যেকটার সাথে কোনো না কোনো ব্যক্তি বা ব্যক্তি সমূহের বা রাজতন্ত্রের একটা যুগপৎ সন্ধিক্ষণ পেয়ে, কারণ সবসময় বলা হয়েছে ইতিহাস আসলে কি, ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের অভিজাততন্ত্রের একটা গল্প। এই অভিজাততন্ত্রের গল্প যেখানে অভিজাতদের বেশি পাওয়া গেছে, ফর এক্সাম্পল, হ্যাঁ, হয়তো ঐতিহাসিক ভাবে ইতিহাস কিন্তু ওইভাবেই লিখিত হয়েছে, এই জন্য হয়তো একটা বৈশিষ্ট্য, যেখানে অভিজাতদের প্রতিনিধিত্ব বেশি সেইখানেই হয়তো সেইভাবে ইতিহাসটা হয়তো রচনা হয়েছে। সুতরাং যে ক্ষেত্রে আপনি কাউকে পান না, তার মানে এইখানে হয়তো এই প্রবলেমটাই আছে, হয়তো সেইভাবে অভিজাত তন্ত্রটা আহ ও, প্রতিষ্ঠিত হয় নাই বা বিকশিত হয় নাই, এইভাবে হয়তো আপনি পান নাই। যেমন গ্রিসের ক্ষেত্রে আপনি আলেকজান্ডারকে পেয়েছেন, আপনি এক আলেকজান্ডারকে নিয়ে হয়তো আহ আপনি একটা মহাকাব্য লিখতে পারেন, আপনি একটা গল্প, বিশাল একটা উম, বিশাল একটা চিন্তার ক্ষেত্র তৈরি হতে পারে, হ্যাঁ, তার সামরিক ক্ষমতা, তার রাজ্য বিস্তার, এরকম। তাহলে বিষয়টা হচ্ছে যে এইটাই, অর্থাৎ অভিজাতরা যেখানে প্রতিনিধিত্ব করেছে, অভিজাতদের যেখানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, এবং ইতিহাসরা এই সভ্যতা এইগুলাকেই তখন তারা অ্যানালিসিস করে তারা এইভাবে সভ্যতাটা বিকশিত করেছেন, সভ্যতার কথা বলছি না, এভাবে তারা চিত্রায়িত করেছেন। হ্যাঁ, মানে পুরনো কাহিনীগুলোকে তারা এইভাবে চিত্রায়িত করেছেন।
সুতরাং এই ক্ষেত্রে এটাই হয়েছে যে এই যে যেমন আমরা প্রত্যেকটা সভ্যতা যেভাবে আমরা দেখছি, প্রত্যেকটা সভ্যতার ক্ষেত্রে আমরা এই জিনিসটাই দেখছি, আসলে সমাজগুলো শ্রেণীবিন্যস্তের কারণে যারা অভিজাত তারাই প্রতিনিধিত্ব করছে, সুতরাং তাদের ফোকাসটাই ওই পার্টিকুলার সভ্যতার আলোকে এসছে। সুতরাং যারা নাই বা যেটা বলছি যে অনেক সভ্যতার হয়তো আলোচনার ক্ষেত্রবিত্ত হতে পারতো, অনেক সভ্যতা হয়তো আলোচনায় আসতে পারতো, কিন্তু আসে নাই, কারণ এখানেও হয়তো এই যে সামাজিক স্তরবিন্যাসে বা সামাজিক ক্ষেত্রে যে কে বেশি প্রতিনিধিত্ব করতে পেরেছেন বলে বলে ঐতিহাসিকরা মনে করেছে, তাদেরকে তারা চিত্রায়িত করেছেন। সুতরাং এই সভ্যতা আমরা যেটা পড়ছি এটা একটা চিত্রায়ন মাত্র। এই চিত্রায়নটা কে করছে? মানুষ করছে। এবং এই মানুষরা আসলে প্রথমে শুরু করেছে কারা? এই যে তারা যারা ঐতিহাসিক বা যারা বড় বড় দার্শনিক তারাই এনেছে, এবং তারা আসলে কাদের প্রতিনিধিত্ব করে? তারা অভিজাততন্ত্রের প্রতিনিধিত্ব করেছেন। সুতরাং যেখানে অভিজাততন্ত্র বেশি সেগুলাই একসময় সভ্যতার কেন্দ্রবিন্দু বা বিকাশ হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এট দ্য সেম টাইম, হ্যাঁ, এই সভ্যতার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্য কাজ করেছে, সেটা অবশ্য বলতেই হবে। সেটা হচ্ছে যে তাদের তাদের কার্যক্রমের ক্ষেত্রে, হ্যাঁ, অবশ্যই তৎকালীন সময়ে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে কার্যক্রম ছিল, এই ইনফ্রাস্ট্রাকচারাল কার্যক্রমটাও কিন্তু সভ্যতার ক্ষেত্রে এসছে। যেমন আপনি যদি সিন্ধু সভ্যতার কথা বলেন, তখন এই যে নগরগুলো কিভাবে বিকশিত ওইটা একটা হাইটেন ফোকাস হয়ে দাঁড়িয়েছে। ওই ফোকাস থেকে তখন আপনি ওইটাকে কেন্দ্র করে আপনি তখন অন্য কিছু খোঁজার চেষ্টা করছেন যে হ্যাঁ, কিভাবে এই সিন্ধু সভ্যতা এই নগরগুলো বিকশিত, কিভাবে তারা জলসেচের ব্যবস্থা করতে পেরেছে, কিভাবে তারা সুয়েরেজ লাইনটা বিকশিত করেছে, তার মানে তারা প্রচন্ড রকম মেধাবী ছিলেন। অর্থাৎ দেখেন, অর্থাৎ এক হচ্ছে রাজা রাজত্বের কাহিনী, দ্বিতীয় হচ্ছে স্থাপত্য শৈলী। যেমন আপনি মিশরীয় সভ্যতার কথা বলছেন, আপনি ফেরাউনের কথা বলছেন, কারণ সে একটা বিশাল, তারা তারা ফেরাউনের যে অভিজাত্য, সে অভিজাত্য বিশাল, সেজন্য গ্র্যান্ডনেস, সেই গ্র্যান্ডনেসটা যেখানে আছে সেগুলাই সভ্যতা হিসেবে কাজ করছে। যেখানে গ্র্যান্ডনেসটা কম বা স্থাপত্য শৈলী বা এই সমস্ত বিষয়গুলো যেখানে কম, সেখানে হয়তো সেভাবে আসেনি। গ্রিসের ক্ষেত্রেও তাই, অ্যাথেন্সের ক্ষেত্রেও কিন্তু কিন্তু এক্স্যাক্টলি তাই। সেখানে যে স্থাপত্য কলাগুলো এখনো আমরা যেগুলা দেখি, পুরাকীর্তি বলেন বা যাই বলেন নাকি, সেগুলাকেই গ্র্যান্ডনেস হিসেবে ধরে তারপরে কিন্তু হয়েছে। যেখানে Yes. যেখানে নাই সেখানে হয়তো ঠিক সেইভাবে বিকশিত হয় নাই, পারহ্যাপস। মেবি একটা বিষয়। আর ধর্মের বিষয়গুলোর ক্ষেত্রে ধর্মর সাথে সভ্যতার একটা যুগপৎ সম্পর্ক আছে, এটা সত্য, কিন্তু এই জিনিসগুলো হয়তো ঐতিহাসিকরা ডেলিবারেটলি অনেক কিছুকে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়তো আনেন নাই, কোনো না এই কারণগুলোর কারণেই হয়তো বা। এখানেও কিন্তু একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে, আমরা মিডিয়াতে বলি না ইনফ্লুয়েন্সিয়ার, সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে ওই রাজা রাজড়রা, বড় বড় সেনাপতিরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছে, ডেফিনেটলি। ঠিক আছে, হয়তো বা হ্যাঁ, বা এট দ্য সেম টাইম গ্রিসের ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন। গ্রিসের ক্ষেত্রে রাজা রাজা রাজত্বের থেকেও বেশি হচ্ছে যে এই যে দার্শনিকরা, হ্যাঁ, বা জ্ঞান বিজ্ঞানে যারা তখনকার দিনে প্রতিভু হিসেবে কাজ করেছেন, প্লেটো, অরিস্টটল, সক্রেটিস, সুতরাং তারাও তো অভিজাত, সুতরাং এই অভিজাতের প্রতিনিধিত্বই করা হচ্ছে। কিন্তু হয়তো দেখেন, যেমন বাংলাদেশের কথা আপনি চিন্তা করেন, বাংলাদেশে অনেক লোক আছে যার যার অনেক অন- অ- অ- অন- অ- অ- অনেক অবদান হয়তো আপনি চিন্তা করতেন। আরজ আলী নামে একজন ভদ্রলোক আছেন বরিশালের দিকে, তাই না? তিনি হয়তো লেখাপড়া জানতেন না, কিন্তু প্রচন্ড রকম তার যে কর্ম এবং জ্ঞান বিজ্ঞানে বা তার যে দর্শন, সেই দর্শনটা হয়তো আমরা আহ অনেকেই এখন বলি যে মানে একটা এক্সট্রিম লেভেলের ইনফ্লুয়েন্সিয়াল। কিন্তু তারপরেও যেহেতু তার শিক্ষা দীক্ষার বা তার ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নাই, সেক্ষেত্রে তিনি এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারেন নাই হয়তো বা। হ্যাঁ, এরকম হতে পারে। তো এটাই আপনাকে খেয়াল করতে হবে যে আসলে কারা লিখছেন, কাকে নিয়ে লিখছেন, কেন লিখছেন, এই বিষয়গুলা। বাট ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা সত্য যে সব জায়গায় সুযোগ থাকা সত্ত্বেও সব সভ্যতাকে কেন আমরা একভাবে মাপছি না, এক পাল্লায় মাপার চেষ্টা করছি না? কারণ এই এক পাল্লায় মাপা হচ্ছে না এই কারণেই, কারণ আসলে কে কে এটা লিখছেন, কে বলছেন, সে তো অভিজাততন্ত্রের প্রতিনিধিত্ব করছেন, ফর এক্সাম্পল, তাই না? আহ এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, তাহলে আমি আমি স্যার একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে স্যার সভ্যতার আলোচনাগুলো আসতে হলে তার কিছু অকাট্য তথ্য প্রমাণ লাগবে, হ্যাঁ, যেমন হ্যাঁ, হ্যাঁ, ফারাওদের বর্ণনাগুলো হ্যাঁ, তাদের লিপিতে আছে বা স্থাপনার মধ্যে হ্যাঁ, আছে।
আবার আদ এবং সামুদ সম্প্রদায়ে দেখা যাচ্ছে তাদের ইতিহাস হ্যাঁ আছে বিবলিক্যাল বা কোরআনিক হ্যাঁ বর্ণনা আছে আছে, আছে আছে কিন্তু হয়তোবা এ- মরুভূমি অঞ্চলে তাদের জমিনের হ্যাঁ নিচে হয়তো সেগুলো পতিত আছে, সেগুলো এখনো হয়তোবা রিভিল সেগুলো হয় নাই বা কিছু একটা রিভিল হয়েছে। আবিষ্কৃত তার হয়নি মানে যেগুলো এটা হ্যাঁ আন্ডার স্টাডিতে হ্যাঁ আছে এরকম হ্যাঁ কিছু। অ্যাবসলিউটলি হয়তো তাদের তাদের এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই না? যে আপনি আচ্ছা। ধরেন আপনি এই যে এক্সকাভেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ সবগুলো এরকম হয় না, আবার কিছু কিছু রিজার্ভেশন, এই যে এই দুইটা জাতির মধ্যে যে দ্বন্দ্ব বা এই জাতিগুলোর মধ্যে যে আন্তর্দ্বন্দ্ব গুলো, এগুলো আবার হয়তো স্যার দেখেন দেখেন। যেমন স্যার নোয়াহ শিপ মানে নোহর জাহাজ নোহর নৌকা হ্যাঁ হ্যাঁ সম্পর্কে হ্যাঁ ঐতিহাসিক বর্ণনা আছে, কিন্তু স্যার সভ্যতার বইগুলোতে স্যার এগুলো কিন্তু দেখা যাচ্ছে আলোচনা হয় না। হ্যাঁ ওই যে এই জন্যই হয়তো ওই একই কারণ, ওই যে আসলে কারা লিখছে, কেন লিখছে, এবং অবশ্যই অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে এগুলা লেখার পিছনে যে পশ্চিমা কলোনিয়াল মাইন্ডসেট, হ্যাঁ এগুলা কিন্তু কাজ করেছে অনেক ক্ষেত্রে। এটা এটা খুবই অবধারিত ভাবে, ঠিক আছে। স্যার আমার শেষ প্রশ্ন যে স্যার আমরা এই ওয়ার্ল্ড সিভিলাইজেশনে স্যার আমেরিকা এবং এই যে ব্রিটিশ জলদস্যুদের এই যে সভ্যতার বিকাশ এ সম্পর্কে কিছু স্যার পড়বো নাকি স্যার? আমরা তো এই না জলদস্যুরা তো না আমাদের 300 বছর হ্যাঁ শাসন করে শাসন না করে আমরা আমাদের সেটা নিষ্পেষিত বলছি করে না। গেছে। না 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 আমরা 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 সিলেবাসে ওইটা যাব না, আমরা লাস্টের ও দিকে আচ্ছা। আমরা সেদিকে যাওয়ার করে না। এবং এখন দেখেন, আপনি কি এখন তাদেরকে জলদস্যু বলতে পারবেন না? এখন আপনি বলবেন যে কলোনিয়ালিজম আসলে কি? কলোনিয়ালিজম হচ্ছে সেই জিনিস যেটা ওই যে ব্রিটিশরা যেমন বলতো যে হোয়াইট ম্যানস বার্ডেনটাই হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে সাদা মানুষের উপর একটা অবধারিত ভাবে মানে প্রাকৃতিক একটা চাপ তৈরি হয়েছে, কিভাবে নেটিভদেরকে সে শৃঙ্খলাবদ্ধ করবে, তাদেরকে সাংস্কৃতিকভাবে পরিচালিত করবে। খুব অদ্ভুত একটা ধারণা, ঠিক আছে। হোয়াইট ম্যানস বার্ডেন, হ্যাঁ তার এটা এটা যেমন তার দায়। সুতরাং সমস্ত আফ্রিকা সে দখল করে নিল, আফ্রিকার ক্ষুদ্র ক্ষুদ্র রাজত্বগুলোকে সে দখল করে নিল। যেমন পৃথিবীর, আপনি যদি বলতে চান পৃথিবীর সংস্কৃতি সভ্যতার একটা আহ, মানে যুগপৎ যুগপৎ আহ শুরুটা যদি মনে করেন, আফ্রিকা থেকেও আপনাকে চিন্তা করে নিয়ে আসতে হবে। অথচ দেখেন আফ্রিকা সেভাবে কোনোভাবেই কিন্তু আপনার চিন্তার মধ্যে নাই। আফ্রিকায় কোনো সভ্যতা বিকশিত হয়েছে কিনা আমাদের কোনো বইও নাই ইনফ্যাক্ট। কিন্তু আফ্রিকার যদি সমাজ কাঠামোর কথাগুলো যদি আপনি ভাবেন, হ্যাঁ, এবং সমাজের যে প্রত্যেকটা সমাজে যে গুত্বভিত্তিক সমাজগুলোর যে 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 ইন্টেগ্রেশন, তাই না, বা উপজাতীয় সমাজগুলোর যে ইন্টেগ্রেশন, এটার কথাও যদি ভাবেন, এটা তো একটা বিশাল বিষয়, ঠিক আছে। যে কারা কিভাবে আহ, মানে রাজন্য বর্গগুলো তারা পরিচালিত করেছেন, তাই না, সেগুলো একটা বিষয়। কিন্তু এগুলাও তো আমরা বিকশিত করতে পারি না, আমরা এগুলো নিয়ে আমরা কথাও বলি না, ফর এক্সাম্পল, তাই না। তো এটাও এই আর কি। তো এই ক্ষেত্রে আমরা থ্যাংক ইউ, আপনার ক্লাসে আসলে ভালো দু একটা ভালো প্রশ্ন আসে, আমরা হয়তো কিছুটা শিক্ষা করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে ক্রিটিক্যাল কিছু থিঙ্কিং, যে শুধু সোশ্যোলজি আমরা পড়বো তা না, যে সোশ্যোলজির সাথে এই জিনিসগুলা। সুতরাং আজকে আমরা যেমন দেখলাম যে আসলে আহ, যে আমরা আসলে এমন দুইটা সমাজ ব্যবস্থার কথা বলতে চাচ্ছি, স্পার্টা এবং অ্যাথেন্স, যারা আসলে অ্যাথেন্স জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু, স্পার্টা হচ্ছে সামরিক শক্তির কেন্দ্রবিন্দু। এই দুইভাবেই এই নগরাষ্ট্রগুলো বিকশিত হয়েছে। এই এই দুইটা জিনিসই আমরা শর্ট কোশ্চেনের জন্য বা লং কিনা আমি জানি না, আমি পরে আপনাদেরকে বলবো, বা এইভাবে আমরা এই দুইটা জিনিসে একটু দেখবো। নেক্সট ডেতে আমরা একটু শর্টলি রোমান সভ্যতার গুলা একটু দেখে, এরপরের ক্লাসটা আমরা ইয়াটা একটু দেখে শেষ করব আমরা। মানে আর দুইটা ক্লাস আমরা ঠিক, বা দুইটা বা তিনটা ক্লাস আমরা ঠিক রাখবো, যাতে করে আহ, আমরা আমাদের আলোচনার শেষ অংশের দিকে চলে যেতে পারি, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত থাকি ইনশাল্লাহ, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আমি কয়েকটা ডকুমেন্ট আপনাদেরকে দিব, যেগুলো আপনারা শর্টলি দেখে একটু লিখতে পারবেন, হ্যাঁ, বিশেষ করে নগর সভ্যতার ক্ষেত্রে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, হ্যাঁ। জি, আচ্ছা, থ্যাংক ইউ তাহলে স্যার, আমাদের আসসালামু দুইটা আলাইকুম। দেখতে হবে, স্পার্টা আর অ্যাথেন্স। আবারও বলছি, স্পার্টা এবং অ্যাথেন্স নগর রাষ্ট্র কি, বা যদি বলা হয় হেলেনীয় সভ্যতা, একই জিনিস। স্পার্টা এবং অ্যাথেন্সের উপর আমরা একটু ফোকাস করব, আর কিছু দরকার নেই ইনশাআল্লাহ।
তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ। ও আজকে তো আমি ভিডিওটা অন করিনি, খেয়াল করুন। জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম।